এদিকে রিদিতা রুবাইদার ফোন পেয়ে কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। ফোনটাকে রিসিভ করা উচিত, জায়ান ফোন দিল না তো আবার। রিদিতা ঠিক করলো জায়ানের কণ্ঠ শুনতে পেলে সে ফোন কেটে দেবে। দেখায় যাক আগে কে ফোন করেছে। ফোন রিসিভ করে চুপ করে রইল রিদিতা। শুনতে পেল অপর প্রান্ত থেকে কথা। এভাবে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে এখন চুপ করে থাকবি আপু? রুবি, তুই ফোন করেছিস, ভালো হয়েছে। তোর সাথে আমার অনেক কথা আছে। এখন আর কি কথা বলবি আপু? কথাগুলো তো আগেও বলতে পারতি। আমি জানি তোর এই বিয়েটা নিয়ে কোনো সমস্যা ছিল, আর সেই কারণে তোকে আমি এই নিয়ে একাধিক প্রশ্ন একাধিকবার করেছিলাম। কোনো প্রশ্নে তুই উত্তর দিসনি। তবে এখন কথা বলে আর কি হবে আপু? ছুটকি, আমি জানি তুই আমার উপরে রাগ করে আছিস। শুধু তুই না, বাসার সবাই। কিন্তু বিশ্বাস কর, আমি পারতাম না ওই লোককে বিয়ে করতে। তুই পারতি না, তাই বলে আমার উপরে গছিয়ে দিয়ে গেলি আপু। এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? ছুটকি, প্লিজ ভুল বুঝিস না। দেখ, আমার এই বিয়েতে যেই প্রবলেম ছিল সেই প্রবলেম তোর নেই। তোর কি প্রবলেম আছে আমি জানি না, তবে তোর থেকে যে আমার প্রবলেম আরও বেশি সেটা আমি জানি। রুবি, জায়ান আমাকে বিয়ের 2 দিন আগে বলেছে বিয়ে ভেঙে দিতে। আমার মতো কালো মেয়ে সে বিয়ে করতে পারবে না, বউ হিসেবে মানতে পারবে না। বুঝতে পারছিস তুই আমি কি বলছি? কি? শুধু তাই নয় রুবি, আমাকে বলেছে বিয়ের পরে আমাকে রুমে রেখে সে নাকি অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে। ছি, এসব কি বলছিস? কোনো মেয়ে যদি বিয়ের আগেই তার হবু স্বামীর থেকে এইসব কথা শোনে, বিয়ের আগেই যদি তার হবু স্বামী তাকে পরকীয়ার হুমকি দিয়ে রাখে, তবে কোন মেয়ে বিয়ে করতে রাজি হবে বলতো? তার মানে আমার ধারণায় ঠিক, এই জন্যই তুই বারে বারে গায়ের রং নিয়ে জিজ্ঞেস করছিলি? রিদিতা চুপ করে রইল। রুবাইদা এবার অধৈর্য হয়ে বলল, কেন আপু, তুই বিয়ের আগে এই কথাটা আমাকে বললি না বল? এখন যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো বিয়ের আগে বললে যে কতটা উপকার হতো আমার, বুঝতে পারছিস? আমি তখন পারিনি রুবি, পরিবারের প্রতিটা মানুষের মুখের দিকে তাকিয়ে তখন আমি না করতে পারিনি। সবাই কতটা আশা নিয়ে তাকিয়েছিল আমার দিকে, বিশেষ করে আমার আব্বু। কত কিছু করলো আমার বিয়ের জন্য, গ্রামের জায়গাটুকুনও বিক্রি করে দিল আমার বিয়ের জন্য। না কি করে বলতাম বল? কিন্তু সকলের কথা ভেবে যে আমার সাথে অন্যায় করা হয়েছে সেটা কখনো ভেবে দেখেছিস? আমি জানি ছুটকি, আমি তোর অবস্থা বুঝতে পারছি। হুট করে এভাবে বিয়ে হয়ে যাওয়াটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না। তোর সময় লাগবে বিয়েটাকে মেনে নিতে। কিন্তু বিশ্বাস কর, তুই জায়ানের সাথে ভালো থাকবি। জায়ান আমাকে পছন্দ করে না ঠিক আছে, কিন্তু তোকে করে। সেটা আমাকে বিয়ের আগেই সে বলেছিল। বলেছিল তার তোকে পছন্দ। সে তোকে ভালো রাখবে রুবি। বাহ, তোরা সবাই কি সুন্দর করে আমার ভালো থাকাটা ঠিক করে নিলি, অথচ আমার দিকটা কেউ বুঝলি না। রুবি, আমি বুঝতে পার, আমি একজনকে ভালোবাসি আপু। কেবল 2 দিনের ভালোবাসা নয়, সেটা দীর্ঘ 7 বছরের সম্পর্ক আমাদের। আমার দিকটা এবার বুঝতে পারছিস? কি, ছেলেটাও আমাকে পাগলের মতো ভালোবাসে আপু। আমার সাথে কথা না বলে নাকি তার দিন কাটে না। শুনতে খুব ন্যাকামো লাগছে তাই না আপু? কিন্তু এটাই সত্যি। আর ওই ছেলেটার এই ন্যাকামোকে আমি ভালোবাসি। দীর্ঘ 7টা বছর ধরে ভালোবেসে আসছি। ভাবতে পারছি সেই 7 বছরের ভালোবাসার কি দাম দিয়েছি আমি? নিহাল আমাকে বলেছিল তোর বিয়ে হয়ে গেলেই প্রস্তাব নিয়ে যাবে আব্বুর কাছে। আর সেই নিহালকে শুনতে হলো তোর বিয়ের বদলে তোর বিয়ের দিন আমার বিয়ে। ছেলেটার উপরে কি যাচ্ছে জানিস তুই? আজকে সকালেও ফোন দিয়ে পাগলামো করেছিল। আমাকে ভুল বুঝেছিল। আরে আমি যে কোন যন্ত্রণায় আছি সেটা কাকে বোঝাবো বল? কিন্তু তুই তো আমাকে এই ব্যাপারে কখনো কিছু বলিসনি ছুটকি। আমি তো আরও ভেবেছিলাম তুই এই বিয়ে করলে সব দিক থেকে সুখী থাকবি। বড় ঘরে বিয়ে হবে, সবচেয়ে বড় কথা হলো স্বামীর সুখ পাবি। বলিনি এটাই আমার ভুল ছিল, কিন্তু এই ভুলের মাসুল যে আমাকে ঠিক এইভাবে দিতে হবে সেটা কোনো দিনও কল্পনায়ও আনিনি। আমার নিজেকে খুব অপরাধী লাগছে ছুটকি। আমি কি করব বলতো? আমার খুব অসহায় লাগছে নিজের কাছে নিজেকে। তোর এই সম্পর্কের ব্যাপারে জানলে আমি হয়তো এই বিয়ে করতাম না ঠিক আছে, তবে তোকেও করতে দিতাম না। কিন্তু এখন এখন কি করব আমি? আমাকে এক প্রকার ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিয়ে মানি না। অর্থাৎ আমি পালিয়ে যাব আপু, নিহালের সাথে। তুই একটু আগে বললি না তোর অপরাধ বোধ হচ্ছে? এই অপরাধ বোধ থেকে তুই মুক্তি পেতে পারিস খুব সহজেই। যেই ভুলটা করেছিস সেই ভুল সংশোধন করে নেওয়া মানে আমাকে নিহালের সাথে পালিয়ে যেতে সহায়তা করা। করবি তো আপু? কিন্তু ছুটকি, আমি কি করে? আমি জানি না আপু, কিচ্ছু জানি না। শুধু এতটুকু জানি তোর এটা করতেই হবে। এবার কিভাবে করবি সেটা তুই জানিস। বিকালের দিকে রিদিতা শাওন আর পিয়ালির সাথে বাইরে বের হলো। রিদিতাকে পিয়ালি নিজেই বলেছিল একটু বাইরে ঘুরে আসতে, এতে তার মন ভালো হবে। রিদিতা রাজি হলো। গাড়ি নিয়ে বের হলো শাওন, পিয়ালি এবং রিদিতা। শাওন ড্রাইভ করছে, তার পাশে পিয়ালি, আর রিদিতা পেছনে বসে আছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি?
আপাতত আমার এক বন্ধুকে সাথে করে নিতে যাচ্ছি, এরপর এই শহরে যতটুকু পারি তোকে ঘুরে দেখাবো। আর শোন, তোর জন্য আনলিমিটেড ফুচকা কিন্তু আজকের জন্য ফ্রি আমার পক্ষ থেকে। রিদিতা প্রশস্ত হাসলো। গাড়ি থামলো এরই মধ্যে। রিদিতা দেখলো শাওন জানালার গ্লাস খুলে বাইরে তাকিয়ে হাত নাড়িয়ে ইশারা দিয়ে কাউকে বলছে, চলে আয়, তোর জন্যই এদিকে গাড়ি ঘুরিয়েছি। শাওন মাথা ভেতরে ঢুকিয়ে গ্লাস লাগিয়ে দিল। রিদিতা দেখতে পেল তার বিপরীত পাশে থাকা গাড়ির দরজা খুলে গেল এবং তড়িঘড়ি করে একটা ছেলে ভেতরে ঢুকলো, যেন খুবই তাড়াতাড়ি। ছেলেটা এত তাড়াতাড়ি ঢুকলো যে রিদিতা মুখ দেখারও সুযোগ পায়নি। এরই মধ্যেই শাওন বলল, রিদি, আমার এই ফ্রেন্ডের কথাই তোকে বলেছিলাম যে আমাদের সাথে যাবে। ও হচ্ছে শুদ্ধ, আর শুদ্ধ ও আমার বোন রিদিতা। দুটো মুখ একে অপরের দিকে তাকিয়ে আছে অপলক। রিদিতা বুঝতে পারলো না হঠাৎ করে মনটা এমন খুশি খুশি লাগছে কেন তার। এই ছেলে পাশে বসেছে বলে। এই ছেলের উপস্থিতি এতটা আনন্দদায়ক কেন হয়? কারোর উপস্থিতিও মনকে এতটা প্রফুল্লতা দান করতে পারে। রিদিতা খুব করে চাইছিল এই ছেলের সাথে কথা বলতে। তার কেন যেন ভালো লাগে, চাওয়ার সাথে সাথে পাওয়া মিলে যাবে। সেটাও এত দ্রুত, তার রিদিতার ভাবনার বাইরে ছিল। এরই মধ্যে রিদিতা শুনল, আরে কাঁদুনি বুড়ি যে। রিদিতা স্মিত হেসে মাথা নিচু করলো। শাওন লুকিং গ্লাসে তাকালো। পেছনের সিটে বসে থাকা রিদিতা আর শুদ্ধর অবস্থা পর্যবেক্ষণ করলো। ভ্রু কুঁচকে গেল তার। প্রশ্ন করলো, তোরা চিনিস নাকি একে অপরকে? আরে দোস্ত, চিনাচিনি রাখ। তোর কাছে টিস্যুর প্যাকেট আছে? নয়তো দাঁড়া, আমি আমার পকেট থেকে মহা মূল্যবান 10 টাকা খরচ করে একটা টিস্যুর প্যাকেট কিনে নিয়ে আসছি। নয়তো কারোর ওড়না নষ্ট হয়ে যাবে আবার। আমি জনদরদি মানুষ কি না, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। রিদিতা খিলখিল করে হেসে উঠল। সেদিকে অবাক চোখে তাকালো শাওন এবং পিয়ালি। এই শুদ্ধর প্রতিটি কথা রিদিতা এমন পাগলের মতো হাসে কেন? একটা ব্যাপার খেয়াল করেছো শাওন? কি? রিদিতা অতি অল্প সময়ে কিভাবে শুদ্ধর সাথে মিশে গিয়েছে। বলল তো ওদের নাকি ট্রেনে দেখা হয়েছে, সেখানে তো পরিচিত হয়েছেই। ওরা পূর্ব পরিচিত যেহেতু তাদের মধ্যে কথাবার্তা হতেই পারে। তুমি আমার কথা বুঝতে পারছো না? একবার পরিচিত হলে কেউ কারোর সাথে এতটা মিশে যায়? তো তুমি কি বলতে চাইছো? রিদিতার চোখে অন্য কিছু দেখতে পারছি। বুঝতে পারছো না এখন কি বলছি? রিদি আর প্রেম, ধুর, তুমি ওকে চেনো না তাই এমন বলছো। রিদির সাথে এমন নয় যে আমার অনেক কথা হয় কিংবা অনেকবার আমাদের দেখা হয়েছে। তবে এর পরেও বলবো, যতটুকু ওকে আমি চিনি, ওই মেয়ে আজ অবধি কোনো প্রেম ভালোবাসার ধার ধারেনি। ধারেনি বলে যে আজীবন ধারবে না তার তো কোনো যুক্তি নেই। আর কখন কিভাবে কাকে কার ভালো লেগে যায় সেটাই কি কারোর হাত আছে? তুমি একটাবার রিদিতার দিকে তাকিয়ে দেখো। মনে হচ্ছে আমরা না আসলে ওর চলতো। সারাক্ষণ শুধু শুদ্ধর সাথেই কথা বলে যাচ্ছে। আর শুদ্ধ কিছু একটা বললে কেমন যেন মুচকি হাসি অথবা শব্দ করে হেসে ওঠে। হ্যাঁ, শুদ্ধ কিছু কিছু কথা হয়তো একটু মজা করে বলে, কিন্তু প্রতি কথাতে হাসার কি আছে বলো তো? কই তুমি বা আমি তো হাসি না। কিন্তু রিদিতা হাসে। শুদ্ধ তার আশেপাশে থাকলেই হাসে, কারণে অকারণে হাসে। এই যে তুমি দেখো, রিদিতাকে নিয়ে এসছো তার মন ভালো করতে, ঘোরাঘুরি করতে। কিন্তু ঘোরাঘুরিতে তার কোনো মন আছে কি? আমার তো অন্তত মনে হচ্ছে না। সারাক্ষণ শুদ্ধর সাথে কথা বলেই যাচ্ছে, নয়তো শুদ্ধর কথা শুনেই যাচ্ছে। ব্যাপারটা তুমি যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু পারছি না। শাওন কিছুক্ষণ চুপ করে থেকে শুদ্ধ এবং রিদিতার দিকে তাকালো। আসলেই তো এই দুটো এখনো বকবক করেই চলেছে। আশ্চর্য। শাওন একবার ডাক দিল, রিদি, শুদ্ধ, এদিকে আয় তোরা। এক জায়গায় আর কতক্ষণ বসে থাকবি? আরও কত জায়গায় যাওয়ার আছে। শাওনের কথা শুনে রিদিতা এবং শুদ্ধ তাদের কথার আসর ভেঙে এগিয়ে এলো। গাড়িতে বসলো চারজনে। রিদিতা জিজ্ঞেস করলো, আরও কোথাও নিয়ে যাবে ভাইয়া? কেন যাবি না? আজকের জন্য এতটুকুই থাকুক না হয় ভাইয়া, বেশ ক্লান্ত লাগছে। আসলে গতকাল সারা রাত ঘুম হয়নি তো, তাই আর কি। কেন? আট পাগলা মানুষজন সাথে থাকলে ওসব ঘুমটুম টাটা বাই বাই দিয়ে উল্টো দিকে হাঁটা মারে। আট পাগলা মানুষজন মানে ট্রেনে পাগল উঠেছিল নাকি? পাগল তো গাড়িতেও আছে ভাইয়া। কি এক পাগলের পাল্লায় যে পড়েছি। অবশ্য ইদানিংকালে পাগলেরাও ভালোই সঙ্গ দেয়। এই জন্যই তো পাগলের সঙ্গে তুমিও আছো। শাওন ভ্যাবলার মতো তাকিয়ে রইল। হৃদিতার কথার আগা মাথা সে কিছুই বোঝেনি। কিছু একটা জিজ্ঞেস করতেই নিচ্ছিল, তবে চুপ হয়ে গেল পিয়ালির ইশারায়। এই এত কথা বলছো কেন বলো তো? তুমি না রিদিতাকে আনলিমিটেড ফুচকা খাওয়াবে বলেছো? খাওয়াচ্ছ না কেন? সেখানে চলো। রিদিতা ক্লান্তিতে পেছনে মাথা হেলান দিল। শুদ্ধর সাথে থাকতে থাকতে সে আবারও ভুলে গিয়েছিল সব কিছু। রুবাইদা তাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, অথচ সে কি না এই বিষয়ে কিছু না ভেবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, কিছু একটা ভাবতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু করবে কিভাবে? একা একা তো আর সম্ভব না, কারোর সাহায্যর প্রয়োজন। কিন্তু কে করবে তাকে সাহায্য?
ফুচকা স্টলে গেল সকলে। শাওন ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে, যতটুকু রিদিতা খেতে পারবে ততটুকুই। অনলাইনে একটা ব্যাগ অর্ডার করবে পিয়ালি, কিন্তু পছন্দ করতে পারছে না, তাই শাওনের কাছে ফোন নিয়ে চলে গেল। এদিকে রিদিতা এক দৃষ্টে নিচের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। রিদিতার দিকে কিঞ্চিত সময় তাকিয়ে থেকে 2 আঙ্গুল চুটকি মারল শুদ্ধ। রিদিতা গা নাড়িয়ে উঠল। বাব্বা, এত গভীর চিন্তা ভাবনা! তা কোন চিন্তা করে দুনিয়া উদ্ধার করেছেন বলুন তো? তেমন কিছু না, তেমন কিছু না হোক, যেমন কিছু সেটাই বলুন না হয়। ভালো লাগছে না শুদ্ধ। কথা কিংবা চিন্তা মনের মধ্যে চেপে ধরে রাখলে ভালো লাগার কথাও না। শেয়ার করুন, মন ভালো হয়ে যাবে। রিদিতা চুপ করে রইল। নানা বাড়ির কাউকে সে এখনও এই ব্যাপারে কিছুই বলতে পারছে না, কারণ কান টানলে মাথা আসবে। এখন রুবাইদার কথা বলতে গেলে রিদিতার নিজের কথাও চলে আসবে, যেটা সে এই মুহূর্তে বলতে চাইছে না। সেই কারণে শাওন কিংবা পিয়ালির সাথেও কথাটা শেয়ার করতে পারছে না। আচ্ছা, শুদ্ধকে কি বলা যায়? শুদ্ধের সাহায্য কি নেওয়া যেতে পারে? রিদিতা, আমাকে বিশ্বাস করতে পারো। রিদিতা চমকে উঠল। শুদ্ধ তাকে তুমি বলে সম্বোধন করলো। তবে এই ছোট্ট কথাটাতেই যেন কোত্থেকে অনেক অনেক বেশি ভরসা পেল সে। রিদিতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, কিছু একটা বলতে নিল। তার পূর্বেই শুদ্ধ জিজ্ঞেস করলো, জায়ান কে রিদিতা? রিদিতা অবাক চোখে শুদ্ধর পানে তাকালো। জায়ানের কথা শুদ্ধ কি করে জানে? কি হলো, অবাক হলে আমার কথা শুনে? জায়ানের কথা কিভাবে? আমি আপনাকে ঘৃণা করি জায়ান, আই হেট ইউ। আর কখনো আমাদের দেখা না হোক, কখনোই না। এই কথাটা তোমার মুখ থেকে শুনেছিলাম গতকাল রাতে। তখনই বুঝতে পেরেছিলাম তোমার এই কান্নার কারণ জায়ান। কে জায়ান? তোমার প্রাক্তন? রিদিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, প্রাক্তন? ওই লোকের প্রেয়সী হওয়ার দুর্ভাগ্য কোনো মেয়ের না হোক, তবে তাকে এত ঘৃণা করার কারণ কি? শুদ্ধ রিদিতার নীরবতা দেখে মৃদু হেসে বলল, জোর নেই রিদিতা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। অপরিচিত কাউকে বিশ্বাস করতে না পারাটাই স্বাভাবিক। শুদ্ধ উঠে যেতে নিল, তখনই অনুভব করলো তার বাম হাতের তর্জনী ধরে কেউ তাকে আটকে দিয়েছে। পেছন ফিরে দেখতে পেল রিদিতা পলকহীন চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই অবস্থায় বলল, পাশে এসে বসো, যেও না। শুদ্ধ হাসলো। রিদিতা তাকে বিশ্বাস করতে পেরেছে, সেটা তার সম্বোধনই স্পষ্ট। রাতে জায়ান রুমে আসলো। বাকি পুরোটা সময় কোথায় ছিল রুবাইদা জানে না, তার জানারও ইচ্ছে নেই। কারণ আগে তো অন্তত জায়ানকে আশেপাশে সহ্য করতে পারতো। এখন মনে হচ্ছে রিদিতার কাছ থেকে যা শুনেছে তারপরে এই লোককে আশেপাশে সহ্য করাটাও কঠিন হয়ে যাবে। তোমার বোন তোমাকে ফোন করেছিল কেন? খুবই স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন জায়ানের। রুবাইদা বিরক্ত বোধ করলো। উত্তর দেওয়া প্রয়োজন, কিন্তু তার রুচিতে বাজছে এখন এই লোকটার সাথে কথা বলতে। কিভাবে এই লোকটা আপুকে বলতে পারলো স্ত্রীকে রুমে রেখে অন্য কারোর কাছে যাবে? ঘৃণা ধরে গেছে রুবাইদার এই লোকের প্রতি। আমি আশা করি তুমি আমার কথা শুনতেও পেরেছো আর বুঝতেও পেরেছো। তোমার উত্তরের অপেক্ষায় আমি আছি। এমনি আমি কেমন আছি জানতে, শুধু এতটুকুই। জি। তোমার বোন এখন কোথায় আছে বলেছে? রুবাইদার বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, স্পর্ধা তো এই লোকের। আপুর সাথে এত কিছু করলো, আর এখন আবার আপুর কথা জিজ্ঞেস করছে। তুমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক এক ঘন্টা সময় নিয়ে কি ভাবো আমি জানতে চাই। জায়ানের কণ্ঠে রাগ স্পষ্ট, তবে সেই রাগকে তোয়াক্কা করলো না রুবাইদা। কাট কাট গলায় জবাব দিল, আমার আপু কোথায় আছে সেটা আপুর ব্যক্তিগত বিষয়, আপনি জেনে কি করবেন? প্রশ্নের পিঠে প্রশ্ন হয় না। উত্তর দিতে অনিচ্ছুক হলে প্রশ্নের পিঠে প্রশ্নই করতে হয়। তোমার বোন না করেছে বলতে? আমার বোনকে নিয়ে অতি মাত্রায় মাথা ব্যথা মনে হচ্ছে আপনার? যদি আদতেই থাকতো তাহলে আজকে পরিস্থিতি ভিন্ন রকম হতো। মানে কিছু না, আমার বোনকে নিয়ে প্রশ্ন করা শেষ হলে আমি ঘুমোতে পারি, খুব ক্লান্ত আমি। জায়ানের মনে আরও অনেক প্রশ্ন জমেছিল। রুবাইদার কথার অর্থ সে ধরতে পারেনি। রিদিতা কি রুবাইদাকে সব বলে দিয়েছে? জানার ইচ্ছে ছিল জায়ানের, কিন্তু রুবাইদা সুযোগ দেয়নি। জায়ানের উত্তরের অপেক্ষা করলো না রুবাইদা, চুপচাপ কাউচে গিয়ে শুয়ে পড়ল। জায়ান বারান্দায় চলে গেল, বারান্দার থাই গ্লাস আটকে দিল। অনিচ্ছা সত্ত্বেও সিগারেট হাতে নিল, ধোঁয়া ওড়াতে ব্যস্ত জায়ান। সেই ব্যস্ততার মাঝেই আপন মনে বুলি আওড়ালো, তুমি আমাকে শান্তি দিচ্ছ না। তোমার করা অপমান আমাকে শান্তি দিচ্ছে না রিদিতা তাসনিম। তোমাকে বিয়ে করলে ভেবেছিলাম সিগারেটের ধোঁয়া নিজেকে বিলীন করতে হবে। তোমাকে বিয়ে করলাম না, করলাম তো তোমার বোনকেই, নিজের পছন্দ অনুসারে। অথচ তোমার করা অপমান আমাকে পিছু ছাড়ছে না। তোমাকে বিয়ে না করেও সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলীন করা লাগছে। এর শাস্তি তো তুমি পাবেই রিদিতা তাসনিম, পেতে তো হবেই তোমাকে। রিদিতা রাতের খাবার খেয়ে নিয়েছে অনেক আগেই। রুমে এসেই শুদ্ধর নাম্বারে ডায়াল করেছে। ওই সময় খুব বেশি একটা কথা বলতে পারেনি, সামান্য কথা সেরে বিদায় নিয়েছিল একে অপরের থেকে। তবে রিদিতা এবারে আর শুদ্ধর নাম্বার নিতে ভোলেনি।
শুদ্ধ নিজেই ভেবেছিল রিদিতার সাথে কথা পুরোপুরি শেষ করতে তার সাথে ফোনে কথা বলা প্রয়োজন, কিন্তু শুদ্ধ যখন দেখতে পেল সে নাম্বার চাওয়ার পূর্বেই রিদিতা নাম্বার চেয়ে ফেলেছে, তখন শুদ্ধ কেবল হেসেছিল। গা দোলানো সেই হাসি সাথে করে বলেও ছিল, পাগলের প্রলাপ শুনতে তোমার এত পছন্দ আগে বলনি তো। রিদিতা কিছুই বলেনি, একটা স্বল্প পরিসরে হাসি উপহার দেওয়া ছাড়া। রিদিতা প্রায় 1 ঘন্টা যাবৎ শুদ্ধর সাথে কথা বলছে। পুরো ঘটনার আদ্যপান্ত কিছুই বলা বাদ রাখেনি সে শুদ্ধর কাছে। সব শুনে শুদ্ধ বলল, তার মানে মেয়ে ভাগিয়ে নিয়ে আসতে হবে। রুবি সেটাই বলেছে। জানো শুদ্ধ, আমাকে আব্বু অনেকগুলো ফোন দিয়েছে, চাচাও। আমি কারোর ফোন রিসিভ করছি না। আমি জানি আমার পরিবারের লোকেরা আমাকে নিয়ে চিন্তা করছে, কিন্তু আমি এখন চাইলেও তো তাদের ফোন ধরতে পারছি না, কারণ এখন আমি যে কাজটা করতে চলেছি সেটাতে অবশ্যই আমার পরিবারের খুশি হবে না। আমার ভীষণ খারাপ লাগছে জানো। একে তো আমার জন্য সেদিন আমার আব্বু চাচা ছোট হলো, এখন যদি আবারও রুবিকে সাহায্য করি তবে তাদের অবস্থা কি হবে বলো তো। সত্যি বলতে আমার মত ছিল না রুবিকে এই ব্যাপারে সহায়তা করতে। একে তো আমার জন্য আব্বু চাচার মাথা নত হয়েছে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি বলে, তার উপরে এখন আবার রুবি যদি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় ব্যাপারটা মোটেই দৃষ্টিনন্দন দেখাবে না। কিন্তু আমিও আর কোনো উপায় দেখছি না সামনে, অজান্তেই না হোক কিন্তু রুবির এই অবস্থার জন্য আমি দায়ী নয় কি। এখন দায়ভার যেহেতু আমার উপরে এসে পড়তেছে তাই সমাধানের পথ তো আমাকেই খুঁজে বের করতে হবে। যদি আজকে রুবির এই অবস্থায় আমার কোনো হাত না থাকতো তাহলে হয়তো কখনোই আমি রুবিকে পালানোর ব্যাপারে সাহায্য করতাম না। কিন্তু এখন তো আমিও নিরুপায় বলো, জীবন আমাকে এমন এমন সব পরিস্থিতিতে এনে ফেলে যে আমি কর্তব্য বিমূঢ় হয়ে যাই। তাহলে করবেটা কি? রিসেপশনের দিন রুবিকে নিয়ে আসতে হবে। রিসেপশনের দিন তো বাড়িতে আরও বেশি মানুষজন থাকবে, তুমি ওকে নিয়ে আসবে কি করে? আরে বোকা, আমি কি করে তাদের বাড়িতে যাব নাকি? তো পার্লার থেকে যা করার করতে হবে। তোমার কি মনে হয় তোমার বোনকে কোনো গার্ড ছাড়া পাঠাবে? গার্ডের চোখে ফাঁকি দিয়ে রুবিকে আনতে পারাটাই তো আমাদের মূল কাজ। যতটুকু রুবি বলেছে জায়ানদের নাকি ইচ্ছে ছিল পার্লার থেকে বিউটিশিয়ান নিয়ে আসবে, কিন্তু আমি রুবিকে বলেছি যে করেই হোক বাইরে বের হওয়ার ব্যবস্থা করতেই হবে, কারণ তাদের বাড়ির ভেতরে ঢুকে কিছু করার সাধ্য আমাদের নেই। পরিচয় ছাড়া তো গেট দিয়ে ঢুকতেই দেবে না আমাদের, রুবিকে ভাগানো তো বহু পরের কথা। আর তাছাড়া আমি ওই লোকের মুখোমুখি হতেও চাই না, এত ঘৃণা। তোমার ধারণার থেকেও বেশি। যাই হোক, কাজের কথায় আসি। শোনো, এই কাজের সামিল থাকবো স্রেফ আমরা 3জন, তুমি আমি আর নিহাল। পার্লারে আমি ঢুকবো, মূল কাজটা আমিই করব। তোমার কাজ হলো ওই সময়টাকে গার্ডকে কোনোভাবে ড্রাইভার করে রাখা। আর কোনো মতে যদি একবার রুবিকে নিয়ে বের হতে পারি তাহলেই আমাদের কাজ শেষ। বাকি কাজ নিহাল করবে, অর্থাৎ রুবিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমি নিহালের সাথে এখনও যোগাযোগ করিনি, সবার আগে পুরো প্ল্যান তোমার সাথে শেয়ার করলাম। তোমার সাথে কথা বলা শেষ হলেই নিহালকে ফোন করব। ঠিক আছে, কথা বলে নাও নিহালের সাথে। ঠিক পরশুদিন দুপুর 2টো, মনে থাকবে তো শুদ্ধ? এই আতপাগলা যতই আলাভোলা হোক না কেন, দায়িত্ব নিলে সেটার ব্যাপারে সর্বাধিক সচেষ্ট থাকে। মনে থাকবে, তুমি নিহাল আর রুবাইদের সাথে পুরো প্ল্যান নিয়ে শেষবারের মতো কথা বলে নাও। রাখছি। শুদ্ধ শোনো। হুম, থ্যাংক ইউ। কেন? এখনো তো কোনো কাজই করলাম না। কাজ করার জন্য না, তবে সেদিন রাতে যেচে আমাকে খোঁচা মেরে কথা বলানোর জন্য। নয়তো তোমাকে পেতাম কোথায় বলো তো? শেষের কথাটা যেন কেমন শোনালো। আপনার সাথে সংসার করতে আমি ইচ্ছুক না। আমাকে আমার পরিবার জোর করে বিয়ে দিয়েছে আপনার সাথে। আমি চেষ্টা করেছিলাম বিয়ে আটকানোর, কিন্তু পারিনি। তবে আপনার সাথে সংসার টিকিয়ে রাখার চেষ্টা আমি করিনি, করবও না। কারণ আমার সেই ইচ্ছে নেই। সংসার টিকিয়ে রাখা তো দূরের কথা, সংসার শুরু করবারই ইচ্ছে নেই, কারণ আমি একজনকে 7 বছর ধরে ভালোবাসি। সেই 7 বছরের ভালোবাসাকে একটা জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার কারণে জলাঞ্জলি দিতে পারবো না। আমি পালিয়ে যাচ্ছি, যার হাত ধরে চলে যাচ্ছি তার কাছ থেকে জোর করে আবার আমাকে ছিনিয়ে আনার মতো ঘৃণ্যতম কাজ আশা করি আপনাদের পরিবারের মতো স্বনামধন্য কোনো পরিবার করবে না। আপনাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আশা করি আমাকে বিরক্ত করতে আসবেন না। আমাকে আমার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে দিন। রুবায়দা এই চিরকুট রেখে গিয়েছিল পার্লারে। রিদিতার প্ল্যান সফল হয়েছে, শুদ্ধ গার্ডকে ডাইভার্ট করতে পেরেছে সামান্য কিছু সময়ের জন্য। সেই সময়টা রিদিতা কাজে লাগিয়েছে, রুবায়দাকে তুলে দিতে পেরেছে নিহালের হাতে। জায়ানের কাছে যখন চিরকুট এসে পৌঁছালো ততক্ষণে রুবায়দা বহু দূর। পার্লার থেকে রুবায়দাকে কেন বের হতে দেওয়া হলো সেটা জানার জন্য জায়ান যখন জোর করেছিল তখন সেখানে থাকা একজন বলেছিল, আমরা আপনার ওয়াইফকে সাজানোর জন্য প্রস্তুত করছিলাম স্যার। তখনই একটা মেয়ে আসলো, এসে বলল আপনাদের বাসায় নাকি কি এক এমার্জেন্সি হয়েছে, এখনই যেতে হবে। আমরা জিজ্ঞেস করলাম এই কথার সত্যতা কতটুকু, কিংবা আপনি বললে আমরা বিশ্বাস করব কেন? আপনাকে তো আমরা চিনি না। তখন ওই মেয়েটা বলল সে নাকি আপনার ওয়াইফের পরিচিত।
যখন আমরা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তখন তিনি ওই মেয়েটাকে আপু বলে সম্বোধন করে বলল, মেয়েটার কথা সত্যি। মেয়েটা আপনার ওয়াইফের নিজের লোক। মেয়েটার কথা অবিশ্বাস করার মতো কিছুই নেই। এরপরই তো ওই মেয়েটার সাথে আপনার ওয়াইফ বের হয়ে গেল। আমাদের কি দোষ বলুন? কোন মেয়ে? কেমন মেয়ে? দেখতে কেমন? স্যার, দেখতে কেমন কি করে বলবো? তবে হ্যাঁ, আমাদের পার্লারে এন্ট্রি এবং এক্সিট দরজার দিকে একটা সিসি ক্যামেরা আছে। কে আসলো কে গেল সেটার গতিবিধি লক্ষ্য করা যায়। আপনি চাইলে আমরা মেয়েটাকে দেখাতে পারি। দেখাবো স্যার? আপনাদের এই অবস্থায় দাঁড়িয়ে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়? বুঝতে পারছেন না আমি কোন অবস্থায় আছি? দ্রুত করুন, ফাস্ট। জায়ান সিসি ক্যামেরা চেক করছে। সিসি ক্যামেরা চেক করার সময় হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছিল সে। আবারও আবারও এই মেয়ে। ইউ হ্যাভ টু পে ফর দিস রিদিতা, ইউ হ্যাভ টু। একই বাক্য তখন থেকে এখন অবধি আউড়ে যাচ্ছে জায়ান। যতবারই চিরকুট পড়ছে ততবারই তার রাগ যেন দ্বিগুণ হারে বাড়ছে। অথচ কেন যেন রুবাইদার উপরে যতটা রাগ লাগার কথা ততটা ছিটে ফোটাও লাগছে না। সকল রাগ পুঞ্জীভূত হচ্ছে রিদিতার উপরে গিয়ে। কেন, তার কারণ জায়ান নিজেও জানে না। এদিকে লজ্জায় মাথা কাটা গেছে সাজিদ মির্জার। শাকিল মির্জা তো মুখ তুলে তাকাচ্ছেন না, আর সামিরা বেগম এবং নাজিয়া আক্তার মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। মেয়ের রিসেপশন উপলক্ষে এসে যে এমন নিদারুণ অপমানের সম্মুখীন হবেন সেটা বোধহয় এক একজন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। ক্ষণে ক্ষণে ক্ষমা চাওয়া ছাড়ার কিছুই করতে পারছেন না তারা। নিহাল গাড়ি নিয়ে এসেছে একেবারে। আগের থেকে প্ল্যান ছিল রুবাইদাকে একবার হাতের নাগালে পেলে গাড়ি নিয়ে রীতিমতো উড়াল দিয়ে চলে যাবে। নিহালের সাথে গাড়িতে এখন রুবাইদা একা নেই অবশ্য। রিদিতা এবং শুদ্ধ আছে। নিহাল আর শুদ্ধ সামনে বসেছে, আর রুবাইদা এবং রিদিতা পেছনে। রুবাইদা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আজকে রিদিতা না থাকলে এভাবে পালিয়ে আসা কখনোই সম্ভব হতো না রুবাইদার একার পক্ষে। রিদিতা সাহায্য করতে এসেছে ঠিক আছে, কিন্তু এই ছেলেটিকে তার বোনের সাথে। রুবাইদা বুঝ হওয়ার পর থেকে কখনোই দেখেনি যে রিদিতা কোনো ছেলের সাথে এতটা মিশে গেছে, আর কখনো তো শোনেওনি যে রিদিতার কোনো ছেলে বন্ধু আছে। তবে এই বন্ধু হুট করে হঠাৎ এর মধ্যেই উদয় হলো কি করে? রিদিতা পাশে বসে থাকায় রুবাইদা ফিসফিস করে কথা বলতে পারল। এই আপু, ছেলেটা কে রে? কোন ছেলে? শুদ্ধ? ওই যে তোর সাথে যে এসেছে তার কথা বলছি। শুদ্ধ ওর নাম? হ্যাঁ। তা ছেলেটা কে বল না। বললাম তো আমার বন্ধু। তোর আবার ছেলে বন্ধু কবে থেকে হলো? হুট করে হয়েছে, পরে বলবো সব। রুবাইদা ফিসফিসানির পরিমাণ আরও বাড়ল। বলল, আমার কিন্তু খটকা লাগছে আপু। 2 দিনের মধ্যে তোর এত ভালো বন্ধুত্ব হয় কি করে? তাও আবার কোনো ছেলের সাথে? হুট করে প্রেম প্রেম হয়ে গেল না তো আবার? রিদিতা বিরক্ত নিয়ে বলল, ফালতু বকিস না তো, এমনিতেই ভালো লাগছে না। দুই বোনের ফিসফিসিয়ে কথা এদিকে শেষ হলো, কারণ এর মধ্যেই শুদ্ধর কথা কানে গেল সকলের। তো শুভ কাজটা কখন সারা হচ্ছে? প্রশ্নটা নিহালের দিকে তাকিয়ে করলো শুদ্ধ। নিহাল স্নিগ্ধ হাসলো, বলল, খুব শীঘ্রই। আজকে আপনি এবং রুবির আপু আমাদের যে উপকারটা করলেন সেটা আজীবন মনে থাকবে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু এতটুকুই বলবো, আপনারা দুজন আমার প্রাণ ভ্রমরাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এই কয়েকটা দিন যে আমার উপর দিয়ে কী যাচ্ছিল আমি বোঝাতে পারবো না কাউকে, কিন্তু এখন মনে হচ্ছে বুঝি আমি আবার মন খুলে শ্বাস নিতে পারছি। শ্বাস নিচ্ছেন নাক খুলে মুখ খুলে, আর বলছেন মন খুলে? আপনি ভাই নাক আর মুখের সাথে বেইমানি করছেন। শুদ্ধর কথা শুনে হাসল নিহাল। বলল, আপনি ভাইয়া ভারী মজার মানুষ। শুদ্ধ হেসে লুকিং গ্লাসে তাকালো। পেছনে বসে থাকা রুবাইদার প্রসন্ন বদন এবং রিদিতার বিষণ্ণ বদন নজর এড়াল না শুদ্ধর। মনটা খচখচ করছে রিদিতা। এতক্ষণ যাবৎ রিদিতার দিকে লক্ষ্য করেনি কেউ, না নিহাল আর না রুবাইদা। শুদ্ধর কথা শুনে রিদিতার দিকে তাকালো রুবাইদা এবং নিহাল। রিদিতা সামান্য নড়ে চড়ে বসলো, গম্ভীর মুখে বলল, হুম। রুবাইদা কপাল কুঁচকে বলল, কেন রে আপু, তোর আবার কি হলো? কাজটা করে আমি বড্ড বিপাকে পড়েছি রুবি। মনের দোটানায় আছি আমি। একবার মনে হচ্ছে কাজটা ঠিক করেছি, তো একবার মনে হচ্ছে ভুল। ঠিক মনে হয়েছে এই কারণে, কারণ আজকে তোকে না নিয়ে আসলে তোর এবং নিহাল দুজনেরই জীবন নষ্ট হয়ে যেত। না তুই নিহালকে ছাড়া ভালো থাকতি, না নিহাল তোকে ছাড়া। কিন্তু যখনই আমার চোখের সামনে আব্বু চাচাদের চেহারা ভেসে উঠছে, তখনই আমার মন কেঁদে উঠছে। বিয়ের দিন একবার আব্বুকে অপমানিত হতে হলো, এখন আজকে রিসেপশনের দিন চাচাকে। মানে ওনাদের মনে ঠিক কী চলছে বুঝতে পারছিস? এতক্ষণে নিশ্চয়ই সেদিকে একটা গন্ডগোল বেঁধে গেছে। মানুষজন কথাবার্তা শুরু করে দিয়েছে হরেক রকমের। না জানি পরিবারের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে কি না। বিয়ের দিন বড় মেয়ে পালিয়ে গেল, আর রিসেপশনের দিন ছোট মেয়ে। বুঝতে পারছিস কিছু রুবি? রুবাইদা চুপ হয়ে গেল, কারণ রিদিতার কথায় যথেষ্ট যুক্তি আছে। রিদিতা পুনরায় বলল, আমার উপরে হয়তো কথাটা শুনে তোর রাগও হতে পারে, কিন্তু সত্যি কথা এটাই, আজকে তোর অবস্থার জন্য যদি আমি দায়ী না হতাম
তাহলে হয়তো আজকে তোকে নিয়ে আসতে যেতাম না। আমার খারাপ লাগছে রুবি, ভীষণ খারাপ লাগছে। এখন কি মনে হচ্ছে জানিস, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমার আসলে উচিত ছিল বিয়ের আগে সব কিছু খুলে বলা সকলকে। জায়ান আমাকে ঠিক কি বলেছে সেটা যদি আমি বলে দিতাম, তাহলে আমার মনে হয় আমার পরিবার আমারই সঙ্গ দিত। তা না করে বোকার মতো পালিয়ে আসলাম। অবশ্য আমি ভেবেছিলাম তুই জায়ানকে বিয়ে করলে খুশি হবি, সেটাও একটা কারণ। কারণ জায়ান তো আমাকে বলেছিল তোকে ওর পছন্দ। আবু বিয়ের জন্য জায়গা বিক্রি করেছিল, সেই টাকার চিন্তা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তো যেই লাউ সেই কদুই হলো। সেই টাকার চিন্তা করে এবং তোর সংসারের কথা ভেবে পালালাম, সেই তো কিছুই হলো না। রুবি, তোর আমাকে নিহালের সম্পর্কে আগেই বলা উচিত ছিল। আমি জানি আমি বোকামি করেছি, কিন্তু তুইও ভুল করেছিস নিহালের কথা গোপন রেখে। অন্তত আমাকে বলে রাখতে পারতি। তুই তো তোর আপুকে চিনিস, চিনিস না? তোর এই সম্পর্কের কথা তো আমি কাউকেই বলতাম না। তবে জেনে রাখলে আমার সুবিধা হতো, আমি এত বড় একটা বোকামি করে বসতাম না। পুরো পরিবেশ এখন থমথমে হয়ে গেল রিদিতার কথা শুনে। এরই মতো নিহাল নিদিতার উদ্দেশ্য বলে উঠল, রুবির বড় আপু হওয়ার কারণে আপনি করে সম্বোধন করছি আপনাকে। তো রিদিতা, আমি জানি এখন যেই কথাটা আমি বলবো সেটা হয়তো আপনার কাছে একটা সান্ত্বনার বাণী শোনাতে পারে। তবুও বলতে চাই, প্রতিটা ঘটনার এপিঠ ওপিঠ দুপিঠই থাকে। হ্যাঁ, আজকে যে ঘটনাটা হয়েছে তাতে করে অবশ্যই আপনার পরিবার অপমানিত হয়েছে। কিন্তু একটা কথা ভাবুন তো, রিসেপশনের প্রোগ্রামে মানুষের সমাগম, এত মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জায়ান মাহমুদকে শুনতে হলো তার বউ পালিয়েছে। ব্যাপারটা কেমন লাগছে ওনার? সত্যি বলতে রুবিকে ওনার স্ত্রী হিসেবে সম্বোধন করতে গিয়ে মনে হচ্ছে আমার শরীরে কেউ কাঁটা বিঁধিয়ে দিচ্ছে। কিন্তু এরপরেও কথার প্রসঙ্গে বলছি, চিন্তা করুন এখন ওনার মানে ওই জাহান মাহমুদের প্রেস্টিজের কি অবস্থা। যে জাহান মাহমুদ আপনাকে অপমান করেছিল, সেই জাহান মাহমুদ আজকে নিজে অপমানিত হলো। আপনি তো আর কারোর সামনে অপমানিত হননি, কিন্তু জাহান মাহমুদ আজকে এতগুলো মানুষের সামনে নিজের রিসেপশনের দিন কি অপমানটাই না হলো। এটা কি খুশি হওয়ার মতো যথেষ্ট কারণ নয়? নিহালের কথা শুনে যেন রুবায়দার আবারও মন ভালো হয়ে গেল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আসলে কিন্তু আপু, নিহালের কথায় যুক্তি আছে। ওই ইংরেজের বাচ্চা নিজেকে নিয়ে খুব অহংকার, তাই না? আজকে আজকে তো সব অহংকার ধুলোয় মিশে গেল একেবারে। রুবায়দার কথা শুনে সকলে ভ্রু কুঁচকে রুবায়দার দিকে তাকিয়ে আছে। সেটা দেখতে পেয়ে রুবায়দা বলল, কি হলো, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন সবাই? রিদিতা জিজ্ঞেস করলো, ইংরেজের বাচ্চা মানে? কে ইংরেজের বাচ্চা? কে আবার ওই জায়ান? বিরক্ত লেগে যায় আপু, কথায় কথায় ইংরেজি বলে। কেন রে, তুই তো জাতে বাঙালি, তাই না? তো তোর কি বাংলা বলতে কষ্ট হয়? শরীর জ্বলে। শুদ্ধ হাসতে হাসতে বলল, তাই বলে যেভাবে ইংরেজের বাচ্চা বলে মনে হলো কোনো গালি দিচ্ছ। শোনো, ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা, এটাকেও সম্মান করা উচিত। সেটা করি, কিন্তু তাই বলে মাতৃভাষা থেকে তো অধিক না। বহু কষ্টে পেয়েছি এই ভাষার অধিকার। শুদ্ধ হ্যাঁ বোধক মাথা নাড়ালো। নিহাল খানিকটা বিরক্ত হয়ে বলল, তোমাদের ভাষা নিয়ে বাকবিতণ্ড শেষ হলে এবার বলো কি খাবে। আজকে সকলে আমার পক্ষ থেকে ট্রিট পাবে। এমনিতেই দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে পেয়েছে অতিরিক্ত। সামনেই রেস্টুরেন্ট আছে একটা, চলো সকলে। রিদিতা ফোন হাতে নিয়ে বসে রইল। বারবার তার আব্বুর নাম্বারের কাছে তার আঙুল ঘোরাঘুরি করছে। ফোন দেবে ভাবলেও সাহসে কুলোচ্ছে না। এই কয়েকদিনে বেশ কয়েকটা ফোন দিয়েছে তাকে তার পরিবার থেকে, কিন্তু রিদিতা ইচ্ছে করে রিসিভ করেনি। কিন্তু এখন যদি সে ফোন করে তাহলে তার আব্বু কি ফোন রিসিভ করবে? আচ্ছা, ফোন রিসিভ করলেও বা বলবেটা কি? তাকে আবার আজকের ঘটনার জন্য বকবে টকবে না তো? না, বকবে কেন? আজকের ঘটনায় যে সে সামিল ছিল এটা তো আর কেউ জানে না। রুবায়দাও চিরকুটে কিছু লেখেনি এই বিষয়ে। এসব ওসব ভাবতে ভাবতে রিদিতা এবার ডায়াল করেই বসলো তার আব্বুর নাম্বারে। রিং হলো একবার, দুবার, তিনবারের সময় ফোন রিসিভ করা হলো বিপরীত প্রান্ত থেকে, কিন্তু কোনো কথা শোনা গেল না। অগত্যা রিদিতা নিজেই কথা বলল, আব্বু? কে আব্বু? কার আব্বু? আমি কারোর আব্বু নয়। রিদিতার চোখ ভিজে উঠল মুহূর্তেই, ব্যাকুল কণ্ঠে বলল, আবু প্লিজ আমাকে ভুল বুঝো না, আমার কথাটা শোনো। বিয়ের দিন নিজে পালিয়ে তোমার শান্তি হয় নাই, আজকে আবার নিজের বোনকে নিয়ে পালালা। নিজে তো আমার সম্মানের কথা চিন্তা করোই নাই, অন্তত চাচার সম্মানের কথাটা একবার ভাবতা। আরে তোমার চাচা আমার মুখের দিকে তাকিয়ে তো নিজের মেয়ের বিয়ে দিল, তার বিনিময়ে আজকের এই দিনটা দেখার জন্য। এখন বুঝতে পারছি তুমি কেন আমার ফোন ধরো না এতদিন। কারণ আজকে এই কুকাজ করার পরিকল্পনা তোমার ছিল, তাই না? এই জন্য তো ফোন ধরো নাই। রিদিতা অবাক হলো, তার আব্বু তাকে তুমি করে বলছে। রিদিতা বুঝতে পারছে তার আব্বু ভীষণ রেগে আছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে আজকে রুবাইদাকে নিয়ে আসার ঘটনায় তার হাত আছে সেটা তার আব্বু কী করে জানলো। রিদিতা কিছু একটা তার আব্বুকে বলতেই নিচ্ছিল, তবে এরই মধ্যেই একটা কথা তাকে থামিয়ে দিল। একেবারেই থামিয়ে দিল তার বাবার কণ্ঠে বলা কথা।
আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো সন্তান ছিল। তুমি আর কখনো কোনো দিনও আমার সামনে আসবা না। তোমার এই মুখ আমি আর দেখতে চাই না। তুমি কই আছো না আছো জানার জন্য এতদিন অস্থির হয়েছিলাম। তবে এখন লাগছে এই অস্থিরতার কোনো প্রয়োজনই ছিল না। জানি না তুমি কই আছো, তবে যেখানে আছো সেখানেই থাকো। আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবা না। আমার বাসার দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। ওপাশ থেকে ফোন কেটে গেল, আর এপাশ থেকে রইল নীরবতা, কেবলই নীরবতা। আর রিদিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অগণিত অশ্রুকণা। নিজেকে সামলে উঠতে পারল না রিদিতা, দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। এখন যথেষ্ট রাত, এই তিনতলা বাড়িটার প্রতিটা মানুষই এখন ঘুমে। রিদিতা কাউকে জাগালো না, নীরবে বের হয়ে গেল বাসা থেকে। কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটতে লাগলো, চোখের পানি বাদ মানছে না তার। তার আব্বু তাকে শেষ অবধি ত্যায্য করে দিল। একটা বারও শুনল না তার কথা, জানলো না আসল কাহিনী। হাঁটতে হাঁটতে রিদিতা একটা ব্রিজের উপরে এসে দাঁড়ালো। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে গভীর নদী। রিদিতা চোখের পানি মুছতে মুছতে ব্রিজের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে গেল। ঠিক তখনই একটা হাত তাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। হুট করে এমন একটা ঘটনায় রিদিতা নিজেকে সামলাতে কয়েক সেকেন্ড সময় লাগলো। এরপর যখন সে সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকালো, তখনই অবাক হয়ে গেল সে। তো বন্ধুরা, এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।